কবি অসীম সাহাকে আমরা হারিয়েছি কিছুদিন আগে। যেদিন 18 তারিখ, তার আগে উনি অসুস্থ হয়েছেন, তাকে আমরা হাসপাতালে দেখতে গেছি। 18 তারিখ সকালবেলা কবি অসীম সাহার সহপাঠী অধ্যাপক নিরঞ্জন অধিকারী, তিনি আমাকে ভোরে, সকাল বলতে 8টার দিকে, 8টায় ঘুম থেকে মাত্র উঠি বা আরো দেরিতে উঠি, কিন্তু ওদিন আমি উঠেছি, নিরঞ্জন অধিকারী ফোন করে বললেন যে বিমল, অসীম নাকি খুব অসুস্থ, আমার সহপাঠী, আপনি একটু খবর নেন তো, আপনাকে নিয়ে আমি দেখতে যাব। কারণ ওনার শরীরও ভালো না, উনি একা যেতে সাহস পাচ্ছেন না, স্বস্তি বোধ করছিলেন না। তো আমি বললাম যে হ্যাঁ, আমি শুনেছি এখন খুব খারাপের দিকে, তবে মাঝে আর একটু খারাপ হয়েছিল, এখন ভালো। তার 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে আমি ঠিকই নিরঞ্জনদাকে ফোন করে বললাম, হ্যাঁ, আপনার সহপাঠী কবি অসীম সাহা তিনি আর নেই। এই সংবাদটা দিতে হয়েছে আমাকে। নিরঞ্জনদা আরো অনেক কথা বললেন, তারা যেহেতু সহপাঠী, তাদের স্মৃতির কথা অনেক শোনালেন। তো এরকম করে মানুষকে চলে যেতে হয়। আমাদের আলোচনায় উঠে এসেছে যে তিনি এত তাড়াতাড়ি কেন চলে গেলেন। 75 বছর বয়স খুব বেশি কম না, কিন্তু এই সময়ের বিবেচনায় কম। তো দেখতাম শেষের দিকে, আজ থেকে যখন কাটাবনের ঢালে ওনার প্রেস ছিল, সেখানে আড্ডা হতো, নির্মলদাও আসতেন, অনেকেই আসতেন। তখন থেকেই উনি সুযোগ পেলেই, আলাদা করে বসার সুযোগ পেলেই বলতেন যে পেটের পীড়ায় ভুগছেন তিনি। এটা সবাইকে বলতেন না, নিকটজনদের বলতেন যে পেটের পীড়াটা কিরকম, যে অস্বস্তিকর, সেটা ভালো হচ্ছে না। পরে আমরা অনেকেই বুদ্ধি দিলাম যে আপনি একবার কলকাতাতে গিয়ে বা দক্ষিণ ভারতে গিয়ে দেখেন, ভালো হবে। তো তিনি তাই করেছিলেন এবং সুস্থ হয়েছিলেন। এরপরেও উনার অনেক অসুখ, ভিতরে ভিতরে শারীরিক অসুখ। কনকর্ড এম্পোরিয়ামের যে ওনার বসার জায়গা, ওখানে আমারও একটা পাশে বসার জায়গা আছে, আমি আগে নিয়মিত বসতাম, এখন মাঝে মধ্যে বসি। সেখানে অসীমদা নিয়মিত যেতেন। এমনকি করোনাকালীন সময়েও আমরা যখন যাওয়া বন্ধ করে দিলাম অনেকটা, অসীমদাকে দেখতাম, তখনও তিনি যেতেন। একদিন আমাকে দেখে বললেন, হ্যাঁ, আপনি এত ভয় পাচ্ছেন কেন মৃত্যুকে, যে আমি তো প্রতিদিন আসি। এটা উনি প্রতিদিন আসেন, প্রায় দিনেই আসেন, কিন্তু আমরা তখন প্রায় দিনে অনেকেই যাই না। তার একটা মনোবল ছিল, একরোখা মানুষ ছিলেন অসীমদা। একরোখা বলতে হ্যাঁ, তার মধ্যে সততা ছিল, চারিত্রিক দৃঢ়তাও ছিল। কেউ কেউ বলেছেন ত্রুটি তো মানুষের থাকেই, সেই ত্রুটিটা আলোচনা করার দরকার নেই। ত্রুটি ছাড়া পৃথিবীতে কিছু আছে নাকি? ত্রুটি এবং ভালো মিলেই তো মানুষ। আমি তো অসীম সাহাকে, এমনকি কবি নির্মলেন্দু বসা আছে এখানে, এদেরকে আমার চিন্তায় এদেরকে ঋষি কবি বলি আমি। ওভাবে অসীমদাকে বলতাম যে আপনি তো ঋষি কবি। ঋষি কবি বলার পেছনে অনেকে তাকে শুদ্ধতার কবি বলেছেন, তার অনুজরা তাকে শুদ্ধতার কবি উপাধিও দিয়েছেন। আমি ঋষি কবি কেন বলতাম? তার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম কিছু ছিল। জনাব ঝুনা চৌধুরী কিছুটা ইঙ্গিত করেছেন, বলেছেন যে চারিত্রিক দৃঢ়তা ছিল তার। আমার একটা স্মৃতি বলে আমি শেষ করি। ওনার দোকানে আড্ডা দিচ্ছিলাম, ওনার প্রেসে। তো হঠাৎ করে ওনার মনে হলো যে টাকা তুলতে হবে ব্যাংক থেকে, পকেটে টাকা নেই, ওনার এই ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। বলে যে চলেন, আপনিও চলেন। তা আমি আর ব্যাংকে গিয়ে কি করবো, আমি চলে যাই। উনি আমাকে টেনেই ব্যাংকে নিয়ে গেলেন। তখন ব্যাংক আওয়ার একটু আগে শেষ হয়েছে, উনি টাকা চাইলেন। তো ম্যানেজারের পর্যন্ত গেলেন উনি, সাথে সাথে আমিও যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে টেনে। উনি বলে যে আমার টাকার দরকার, দিতে হবে। তো ম্যানেজার বললো যে এখন তো ক্লোজ হয়ে গেছে, আমি তো দিতে পারবো না। উনি সেখানে চটে গেলেন একেবারে। তো মানুষের যে ত্রুটি, এটা ঠিক ত্রুটি না, ওনার হয়তো খুবই এমন প্রয়োজন হয়েছিল যে ক্লোজ হয়ে গেল। অনেক সময় আমরাও, কিন্তু আমি সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, আমরা এত সার্ভিস পাই ওখানে, আধা ঘন্টা পরে গেলে আমাদেরকে টাকা দেয় যদি সুযোগ থাকে, একেবারে ক্লোজ না হয়। এখানে হয়তো একেবারে ক্লোজ হয়ে গেছে, দিতে পারে নাই। তখন তিনি রাগারাগি করলেন, অনেক কিছু করলেন, শেষে নিজেই আবার ঠান্ডা হয়ে গেলেন। আমি বুঝলাম যে সময় যদি ক্লোজ হয়েছে, দেবে কি করে। তখন নিজেই আবার বুঝলেন
ম্যানেজারকে নিজেই সরি টরি বলে আমরা দুজন বেরিয়ে আসলাম। আমরা আজকে অসীমদাকে স্মরণ করছি এবং অসীমদাকে আগামী দিনেও তিনি আমাদের স্মরণে থাকবেন।